কোনো আমি স্পেসিফিক করছি, শিষ্য কোনো বা কেউ একজন গুরুর আদেশে চলছে, ঠিক আছে, সে যান্ত্রিক হয়ে যেতেই পারে এবং সে টিক মার্ক পেয়ে বেরিয়ে যেতে পারে। সে নিজেকে বলে আমাকে গুরু যা বলে আমি তাই করে দিই। এবং যে কোনো এই যান্ত্রিক আমাদের থেকে যন্ত্র এআই অনেক বেশি কাজ করে, কারণ সে কনসিয়াস নয়, আজ্ঞাবহ। রোবট অনেক বেশি এফিসিয়েন্সি দেখাবে, আজ্ঞাবহ। তো যা বলবে, যা ডেটা দিয়েছে একদম তাই করে। কম্পিউটার অনেক বেশি আজ্ঞাবহ, কিছু বলে তুই তো ভুলে যাস। কম্পিউটারে কোথায় কবে একটা এন্ট্রি করেছিল তুমি ভুলে যেতে পারো, কিন্তু ওর কিন্তু এন্ট্রি করা আছে। কোথায় ফাইল রাখা আছে তুমি ভুলে গেছো, সি ড্রাইভে রেখেছিলাম কি ড্রাইভে রেখেছিলাম, কোন ফাইলের ভিতরে ফোল্ডার 4-5টা ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে দাও। কিন্তু কেউ যদি একবার মনে করে দেয় যে এই ড্রাইভের ভিতরে অমুক ফোল্ডারের ভিতরে জিপ করে রাখা আছে এই ফোল্ডারটা, সার্চ করবে সঙ্গে সঙ্গে কম্পিউটার দেখিয়ে দেবে, কোনো ভুল নেই, পরম আজ্ঞাবহ। হ্যাঁ, আজ্ঞাবহতার মাপকাঠিতে তো অনেক ব্যক্তি বেরিয়ে যেতে পারে, কিন্তু এমনও তো হতে পারে যে ব্যক্তি যা বলছে করে দিচ্ছে, তার মধ্যে তার সচেতনতা নেই, বা তার নিজের খোঁজ কোথাও হারিয়ে গিয়েছে, বা নিজের বোধ কোথাও হারিয়ে গিয়েছে। আমি অনেক সময় এই কথাও বলেছি যে করতে সবাই পারে, শিখতে খুব কম লোক পারে, বলেছি না? তাই এই ক্ষেত্রে কি করবে, কি কি প্রমাণ? গুরুর কাছে আসা, যেমন কথা হয়, যে কোনো কিছু আপনার স্বরূপভূত আত্মজ্ঞানের মাধ্যম, মাথায় রাখতে হবে, মাধ্যম, কিন্তু উপেক্ষণীয় নয়। যে কোনো কিছু, যেমন আপনার 500 লোককে খাওয়ানোর জন্য তরকারি, ঠিক আছে, একটা ছোট খুন্তি মাধ্যম, কিন্তু ওটা ছাড়া কিচ্ছু করতে পারবেন না, হাত দিয়ে পারবেন, তাই না? আপনি তেল থেকে বেগুনি ছাঁকছেন, তো ছান্তা দিয়ে ছাঁকছেন, ছান্তা মাধ্যম, খাবেন। তেল অনেক কস্টলি জিনিস, হ্যাঁ, আগুন এসেনশিয়াল জিনিস, ঠিক আছে, আগুনও বলতে পারেন, তাও মাধ্যম, ছাড়া হবে না, ঠিক আছে। বিষয়টা এমনই প্যারাডক্সিক্যাল, এই জায়গাটা খুব ভুল হয়ে যায়, বোঝার বিষয় ভুল হয়ে যায়। মানে কি, মানুষ, আমরা তো নিজেদেরকে খুব সাজেস্টিভ বিং, সেই জন্য আমরা নিজেকে যেমন সাজেশন দিতে শুরু করি তেমন মাথা চলতে থাকে। 10 বার যদি বলতে শুরু করি করলেই হবে করলেই হবে, তো মনে হবেই করলেই হবে আমাদের, আমরা এমনই। গুরুর কাছে আসার আগেই কিন্তু, গুরুর কাছে আসা মাধ্যম, বা যে কোনো, আমি বিদ্যা লাভ করতে চাই, তো 1 to 1 গুরু মাধ্যম। এবং এই মাপদণ্ডেও কিন্তু গুরুও ডিসমিস হতে পারে যদি মাধ্যমটা ঠিক কাজ না করে, তাই না? নাহলে আপনি বলবেন যান্ত্রিকভাবে ইনি গুরু, আমি এসছি মানছি করছি, তাই না? যেমন দেখা যাবে হয়তো আপনার বাইকের কোনো জায়গাতে একটা কোনো ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, ঠিক আছে, সেটা যদি আপনি দেখছেন না ভালো করে, চলছেন তো চলছেন, চলতেছেন, একদিন তখন বুঝতে পারলেন যখন চাকা খুলে চলে গেল। মানটা কি, কেন এরকম হয়? আনকনসিয়াস প্যাটার্ন তো অনেক কিছু হতে পারে। জুতো ছিঁড়ে গেছে, আপনি ইউজ করেই যাচ্ছেন, মোজা ছিঁড়ে গেছে ইউজ করেই যাচ্ছেন, এটা একটা বোঝানোর জন্য বলছি, আনকনসিয়াস প্যাটার্ন। অনেকে দেখবেন মোজার নিচে ছিঁড়ে গেছে, লাগছে তার ঠান্ডাই, কিন্তু সে নিজের মনকে সাজেশন দিতে যাবে মোজা পরে আছে, কারণ সে তার শরীর তো আলটিমেটলি কোল্ড শক করছে, পারপাস অফ শক সেটা তো লাগলো না কাজে, লাগলো খুব কম লাগলো, বা অর্ধেক লাগলো, উপর দিকটা হয়তো লাগলো, কিন্তু উপরটাও যদি গরম করে, নিচে থেকে তো ঠান্ডা কন্টিনিউ তার মধ্যে প্রবেশ করছে। কেন এরকম হয়ে গেছে? সাজেশন দেওয়া আছে মনকে, আমি তো মোজা পরে আছি, কারণ উপর দিকটা মোজা আছে দেখা যাচ্ছে, ঠিক আছে। এমনই সাজেশন আমাদের মনে হবে আমাদের ঠান্ডা লাগছে না। তো এরকম কোনো গুরু কোনো মাধ্যমের কাছে যাওয়ার আগেই, যে টাটকা কথাটা বললো ওটা ভালো কথা, আমি কি করতে বেরিয়েছি, কি করছি, কেন যাচ্ছি, এই বিষয়ে 1 to 1 নিজের সাথে বোঝাপড়ার যে কাজ, একদম পরিষ্কার হয়ে যেতে হবে, পরিষ্কার হয়ে যেতে হবে। এবং যেমন গাছ নার্সারি থেকে নিয়ে এসে আমরা
খুব মাটি ঠাটি দিয়ে রেডি করা থাকে, তো আমরা কি নিশ্চিন্ত হয়ে যাই ওটাকে এনে ভালো করে পুঁতে দিই, তাকে জল দিই, সার দিই, তাকে একটা উপযুক্ত একটা মাঠ পটের মধ্যে রাখি, সেটার মধ্যে রাখবো বা মাটিতে পুঁতবো, যা হোক। ওটাকে কেন রাখি? কারণ যেই টাটকা গাছটাকে নিয়ে এসছি সেটা যেন টাটকা থাকে, তাকে জমি দিই থাকার, তাই না? সেই জন্যই জীবনে যে কোনো কাজের আগে, শুধু আধ্যাত্মিক পথে তো অবশ্যই, সব ক্ষেত্রেই যে ব্যক্তি, এখানে গুরু শিষ্য ভেদ নেই, যেই এগোবে বা জীবনে যেই এগিয়েছে তারা প্রত্যেকে শিষ্য। শিষ্যের প্রথমই কাজ হলো নিজের সাথে বোঝাপড়া, বুদ্ধের প্রথম কাজ হলো নিজের প্রশ্নের সাথে ন্যায় করা, আমি যেটা বলে থাকি। গুরু মাধ্যম, কিন্তু বড় রেসপেক্টেড মাধ্যম। মাধ্যম বড় কাজে লাগবে, ঠিক আছে? আজ্ঞাবহতা বড় কাজে লাগবে, দাস্যভাব বড় কাজে লাগবে, কিন্তু যদি উদ্দেশ্য ভুল হয়ে যায় বা উদ্দেশ্যের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় ব্যক্তি, আমরা যেহেতু সাজেশনে চলতে শুরু করি না, উনি রোজ আসেন ঝাড় দিচ্ছেন, ভুলে গেলেন কেন ঝাড় দিচ্ছি, সারা জীবন কাটিয়ে দিতে পারেন, কিচ্ছু না হতে পারে জীবনে, ভুলেই গিয়েছি ওই গেটে যেটা বাইরে লিখেছি। আমি সবাইকেই বলি, ওটা মনে করে ঢুকুন, আপনারা যারা আসছেন তারা ওটা একবার পড়ে ঢুকুন, ওটা আপনাদেরকে সচেতন করে, অ্যালার্ট করে, মানে ওই আপনাদের ভিতরে থাকা যেই জীবনের গাছ ওকে টাটকা করে। ওই টাটকা ভাবটা দরকার। আপনি যদি বাসি হয়ে এখানে আসেন কিছু পাবেন না। আপনি রোজ ঢুকছেন, যান্ত্রিক হয়ে যাবে, সেই ট্রেন থেকে নামা, একই রাস্তা, গল্প করতে করতে আনকনসিয়াসলি এখানে চলে আসবে। তারাও শুধুমাত্র আমি এইটা বাইরে যারা নতুন তাদের জন্য না, সবার জন্যই, যে একটুখানি নিজেকে টাটকা জল সার দিয়ে নেওয়া, যে আচ্ছা আচ্ছা আজকেও আমি এই জন্যই এসেছি, কালকেও আমি এই জন্যই এসেছি, কারণ এটা চাঁদ মামার সাথে আপনার সম্পর্ক, তাই না? সকলের মামা তো এখানে গুরু সবসময় মাধ্যম। এবারে কেন বলছি দাস্যভাব? গুরু হলো সেই মাধ্যম যেই মাধ্যম এটা ভুলতে দেয় না। জগতের সব মাধ্যম আছে জীবনের শান্তিকে, আনন্দকে, সৌন্দর্যকে ভুলিয়ে দিতে বা ধার বাকিতে আনতে সহায়তা করবে। তুমি আনন্দ পেতে পারো আমার কাছে এসে, তুমি আনন্দ পেতে পারো এইটা কিনে, তুমি আনন্দ পেতে পারো বা শান্ত হতে পারো যদি তোমার কাছে এত টাকা থাকে বা যে কোনো জিনিস এত গুণ থাকে। হ্যাঁ, গুরু একমাত্র সেই মাধ্যম যে বলে এটা তোমার কাছেই আছে, তুমি শুধু মনে রাখো। সেই জন্য যে কোনো বিদ্যাতেই, যে কোনো বিদ্যা এই শব্দটাতেই দাস্যভাব চাই। দাস্যভাব মানেই হলো, আমরা যেমন আলোচনা করলাম, নিজেকে ভোলা। আমাদের যে লেয়ার সেটা কিরকম? আনকনসিয়াস প্যাটার্ন। আমরা যন্ত্রের মতোই কিন্তু বিষয়, আমাদের পুরো যান্ত্রিক বিষয় এটা। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস কি? জীবন্ত ইয়ের যান্ত্রিক, ঠিক আছে? কিডনি কি? লিভার কি? আমাদের হাত কি? ছোট থেকে বাচ্চাও চুলকাচ্ছে, বুড়োও চুলকাচ্ছে, যান্ত্রিক প্যাটার্ন, ইয়েট লিভিং প্যাটার্ন, তাই না? তো দাস্যভাব অর্থাৎ গুরু বলেন আমার আজ্ঞাবহ হও, গুরু বলে সচেতন হও। গুরু কর্ম করায় না, সচেতন করায়। গুরু জাগৃতি করে। গুরুর বিষয়টি এই, যে জাগৃতি করায় তাকে গুরু বলে। মাধ্যম যাই হোক, গুরুও মাধ্যম হতে পারে, বা গুরু যে কর্মও দিচ্ছে ওটাও মাধ্যম জাগ্রত থাকার। পৃথিবীতে আর কোনো মাধ্যম নেই যা আপনাকে জাগিয়ে রাখবে। আপনাকে কিনে নেবে এমন মাধ্যম অনেক আছে, আপনাকে আসক্ত করে দেবে এমন মাধ্যম অনেক আছে, কিন্তু গুরু কখনো তা হতে দেবে না। হ্যাঁ, সেই জন্য বড় উপযুক্ত মাধ্যম নিজেকে মনে করার, নিজের কাছে ফিরে আসার বড় উপযুক্ত পথ, নিজেকে দেখার বড় উপযুক্ত প্রতিবিম্ব, আয়না গুরু, তাই না? এই যে বলছিল না ও, যে গুরু কি করে, গুরুকেও তো গুরু আমিই বললাম। গুরু সেই আমি, যাতে আমি নিজেকে দেখতে পাই। জগৎ সেই আয়না, যে সেই চলচ্চিত্র যেখানে আমি অন্য কিছু দেখতে পাই। আর গুরুও একটা চলচ্চিত্র, নো ডাউট, গুরুকেও আমি ভ্যালিডিটি দিচ্ছি, কিন্তু যেখানে আমি নিজেকে দেখতে পাই আমরা যেন তাকেই গুরু বলে দিই। যেখানে আমার ভালো লেগে গেল ওটা গুরু হতে পারে না, যেটা আমার পছন্দ ওটা গুরু হতে পারে না। যেখানে আমি নিজেকে খুঁজে পেলাম, আমি একবার বলেছিলাম না, এরকম একটা কথা ছিল, যে তোমাকে তোমার সাথে পরিচয় করিয়ে দেয়, নিজের সাথে নয়, মানে ডুয়ালিটির বোধে নয়,
ইউ আর অনলি এক্সিস্ট। গুরু আর শিষ্যের আধার এটা, আমি মাত্র আছি, কিন্তু আমি আমাকে অনুভব করতে পারছি না, অনুভব শূন্য হয়ে গেছি। আমাকে কেউ আমাকে অনুভব করতে শিখিয়ে দেবে। আমরা এটা ওটা অনুভব করতে জগতের কাছে যাই, সুখ দুঃখ ভালো মন্দ মান অপমান। গুরু সে যে আমাকে অনুভব করতে শিখিয়ে দেয়, বা এমন বলতে পারেন তুমি তোমার অনুভবেই রয়েছে, অন্য অনুভবগুলো সরাতে যে সাহায্য করে দিচ্ছে, সে গুরু। ঠিক আছে, সেই জন্য বলছে যে তোমার উপরের যে প্যাটার্ন, যে কোনো সাধনার যে কোনো পথের মুখ্য হলো দাস ভাব। ঠিক আছে, দাস না হয়ে কেউ মালিক হতে পারবে না, এটা নিয়ম পুরো পৃথিবীতে যে কোনো বিষয়তে। ঠিক আছে, গাছ আগে মাটির দিকে ঝোঁকে, তারপর ফলে ঝোঁকে, নয় আগে সোজা যাবে শিকড় নিচে, তাই না? কুকুর ঘেউ ঘেউ করার জন্য ঘাড় উঁচু করে ঘেউ ঘেউ করবে, তার আগে খাওয়ার জন্য ঘাড় ঝোঁকাবে, আগে খাই, এনার্জি গেইন করি। সব ক্ষেত্রে তাই, গান শেখার জন্য আগে শুনতে হবে, আগে শ্রোতা হতে হবে, তাহলে গায়ক হওয়া যাবে, ঝুঁকতে হবে আগে। হ্যাঁ, ভালো খেতে গেলে আগে ভালো রাঁধুনি হতে হবে। যে কোনো বিষয়তেই, অর্থাৎ আমাদের যে প্রবৃত্তিমুখী যে একদম উপরের যে প্যাটার্ন, ওই প্যাটার্নটা আমাদেরই প্যাটার্ন, কিন্তু বাইরেও কোথাও যেতে হবে না, ওরই ভিতরে প্রবেশ করতে গুরু শিখিয়ে দেয়। তো ওই জন্য দাস ভাবে, দাস বা বীর কেন বলছে, খুব কম লোক পারে নিজের প্যাটার্নকে ভাঙতে। জগৎ জয় করে নেবে সবাই, কিন্তু নিজের একটা অভ্যাসকে ভাঙতে সারা জীবন লেগে যায়, তাই না? অন্যকে বুঝিয়ে দিলেন, সে বলে না, সেই দিকে তুই ঝুম ঝুম গানটা আমরা শুনছিলাম, পুরো জগৎকে তুমি বুঝিয়ে নিলে, পুরো জগতের সব কিছু পেয়ে গেলে, কিন্তু তবুও চ্যান না হওয়া, তবুও তুমি শান্তি পাবে না, কারণ তুমি নিজের সাথে বোঝাপড়া করে নেয়নি। এই জন্য কখনো যখন আমরা কথাগুলো বলছি না, আমাদের মধ্যে ভাব যেন না থাকে অবজেক্টিভ করা গুরুকে। দেয়ার ইজ অনলি ইউ অ্যান্ড ইউর সেলফ। নিজেকে দেখার মাধ্যম। কখনো কখনো আমরা যখন এত অসংবেদনশীল হয়ে যাই, নিজের থাকাতে সন্দেহ জন্মায়, তখনই মাত্র জার্নি শুরু হয় এক শিষ্যের। আর যখন আয়নায় দেখি, আমরা কি আয়নার মধ্যে নিজেকে দেখি, আমরা যেন গুরুকে অবজেক্টিফাই না করি যে গুরুর আদেশ পালন করতে হবে, একেই যান্ত্রিকতা বলে, যন্ত্র আদেশ পালন করে। যারাই শুনছে এখানে বা তোমরা যারাই আছো, এটা যদি কখনো ভেবে নিই না যে গুরু বলে সামনে কেউ দাঁড়িয়ে আছে, দেয়ার ইজ অনলি মি। হ্যাঁ, আর আমার সেলফ, আমার সত্তা সব কিছু মাধ্যম হতে পারে। এই সত্তার সব থেকে কাছের গুরু, তাই বলে তমেব মাতা চ পিতা ত্বমেব, একমাত্র যে আমাকে পাইয়ে দিয়েছে। মা বলেছে তুমি ছেলে, বাবা বলেছে তুমি ছেলে, স্ত্রী বলেছে তুমি স্বামী, গুরু বলেছে তুমি 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 আর কেউ নাও, এমনকি তুমি শিষ্যও নাও। ওই জন্য বলি গুরু গুরু বানায়, শিষ্য বানায় না। শিষ্য বানাবে কারা, বা ফলোয়ার কারা, নেতারা বানাবে। গুরু নেতৃত্ব দিতে চায় না। ওই জন্য আমি আপনাদের কখনো কখনো বলি 2-3 বছর পরে আর কেন, হয়ে গেছে তো। বাড়িতে পরিবারে, আমি উদাহরণ বলছি, কোনো ডিফারেন্স করছি না, বাড়িতে কেউ বলবে না, পরিবারে বলবে না এটা, কারণ ওখানে কি আছে, মিউচুয়াল গিভ অ্যান্ড টেক। এখানে গিভ অ্যান্ড টেক নেই, কারণ আছো তো তুমি, শুধু তুমিই আছো, আমি তো নেই আপনাদের জন্য। আমি শুধু আয়না যে দেখিয়ে দিচ্ছে যে আপনি কেমন আছেন। তো এই জায়গার জন্য বলে দাস্যভাব, যে তুমি আয়নার সাথে বেইমানি করে দিও না। একটা কথা জিজ্ঞেস করছি, যে আপনি বললেন যে গুরু আপনাকে আপনার সঙ্গে পরিচয় করে দেয়, নিজের সঙ্গে পরিচয় করে দেয়। তো এটা কি এরকম যে ধরুন গুরু একটা কাজ দিয়েছে, যে সেটা আমি করছি, হ্যাঁ, সেটা করতে গিয়ে এবার যদি সেই কাজে ভুল হয়, গুরু তখন ধরিয়ে দেয় যে এখানটা ভুল হয়েছে, তখন আমি জানলাম যে আমার এখানে ভুল আছে, তো আমাকে এটা সংশোধন করতে হবে, ঠিক করতে হবে। তো এইখানে যে আমি আমার সঙ্গে পরিচিত হলাম যে আমি এই জায়গাটা ভুল ছিলাম, আমাকে এই জায়গাটা ঠিক করতে হবে, এইটাই কি তাহলে নিজের সাথে নিজের পরিচয়, এইরকমই কি জিনিসটা? কাজের ক্ষেত্রে এরকমই, আমি যেটা বললাম এটা মূল বিষয়, মুখ্য বিষয়। সব কর্ম বা অকর্ম, আপনার থাকা যাওয়া, কাজ করা কাজ না করা, সব কিছুর পারপাস হলো আপনি যাতে নিজেকে উপলব্ধ হতে পারেন। এই বেসিক জিনিসটা যদি গুরু আর শিষ্য কারোর একজনের মন থেকে সরে যায়, তাহলে এই শিষ্যর এই রিলেশনই ভায়োলেশন হয়ে গেল। শিষ্য যদি ভুলে যায় আমি কেন এসেছি, তাহলেও হলো না। গুরু যদি ভুলে যায় আমি কেন কাজ দিচ্ছি, তাহলেও হলো না। গুরু এমনও হতে পারে
যে তার আশ্রম চালাতে কাজ দিচ্ছে, তাই না? তুমি এটা করো, তুমি এটা করো, ওকে বলছি গার্ডেনিং করো, ওকে বলছি এটা করো। এর মধ্যে যদি আমি ভুলে যাই যে ও কেন এসেছে আমার কাছে, নিজেকে খুঁজে পেতে, আমি মাধ্যম এবং দুদিন বাদে আমি সরবো। একমাত্র গুরু পৃথিবীর মধ্যে যে সরতে রাজি, আর যে সরতে রাজি সে গুরু হবে। কিন্তু লোকে মনে করে কি স্বাভাবিকভাবে যে আপনাদের সবার ধারণা কি, আমাদের ছেলে হোক, পরিবার হোক বা বন্ধু বান্ধব হোক, আমাদেরকে থাকতে হবে, গুরু বলে কোনো সরতে হবে। আমি আয়না, কিন্তু আয়নায় যেন কোনো রং না থাকে, তাহলে তো নিজেকেই দেখতে পাবেন না আপনি। তো গুরু যখন কোনো কাজ দিচ্ছে, এটা যদি গুরুর ভুল হয়ে যায়, এই জন্য কথাটা এসছে সদ্গুরু, যে সৎ থেকে সরেনি, যে বলছে না যে তুমি অজ্ঞানী, যে বলছে তুমি সেই আমিও সেই, দেখে নাও। তোমার যদি নিজেকে দেখতে আমার মাধ্যমে সুবিধা হয় তো দেখে নাও। এরই এক একটা ভঙ্গিমা হতে পারে কোনো কাজ, কোনো সেবা। এই জন্য কথাটা সেবা দিয়েছে, কাজ বলে না, সেবা। দুটো জিনিস আমাদের সত্তায়, একটা হলো প্রকৃতি, একটা হলো আত্মা। গুরুর পারপাস কি? টোটাল ধর্মজগতের, টোটাল অধ্যাত্মের অ্যাক্টিভ, আর এই পুরো জগতের প্যাসিভ পারপাস ধ্যান, নিজেকে পাওয়া। টাকা পেলেও নিজেকে পাওয়া, সে স্বামীজি বলছেন বাসনাতেও নিজেকে পাওয়া, ঘুরে ফিরে, ওটা কিন্তু প্যাসিভ, গৌণভাবে পাচ্ছে, সরাসরি পাচ্ছে না, ওই জন্য আবরণ হয়ে যায়। গুরু মানে হলো অ্যাক্টিভলি। আমরা প্রত্যেক মুহূর্তে মরছি, হ্যাঁ, আর এখানে একদম গভীরভাবে মরব। একজন এনলাইটেন পার্সনে কি হয়, সে গভীর মরণ লাভ করে। তো গুরু দুটো দিক আছে, একটা হলো প্রকৃতি আমাদের, আর একটা হলো আত্মা। সাধারণ ক্রম এটাই সবার ক্ষেত্রে, গুরু শিষ্য কথাটাই আছে, যখন প্রকৃতি থেকে আত্মার জার্নি করাতে হয়। আপনাকে পরিচয় করানোর জন্য, আপনাকে আয়না দেখানোর জন্য আপনাকে অনেক জিনিস থেকে সরাতে হয়, তাই না? আপনি সামনে আয়না বসে আছে, গুরু যদি বলে তত্ত্বমসি দেখো, এই তো তুমি, কোথায় নিজেকে খুঁজছো? না না, আমার ছেলেটা কাজ আছে, একটু মহাজ একটু আসতে লেট হবে, আজকে আমার হাঁটুর ব্যথাটা করছে, একটু লেট হবে, পরশু দিনকে মহাজ একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি আছে, লেট হবে। এই যে এগুলো কিন্তু জীবন থেকে ছেড়ে দেওয়া বিষয় নয়। ব্যাপার হলো ব্যক্তি প্রকৃতির যে নিজেকেই খুঁজছে। ছেলে লেট হবে মানে কি, আমার ছেলে তাই লেট হবে, ওই জন্য লেট হওয়া এত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রকৃতির প্রভাবে সে ভুলে যাচ্ছে যে আমি আমাকেই খুঁজছি থ্রু আমার ছেলে, ঠিক আছে, থ্রু কোন একটা কাজ। এটা প্রকৃতিতে ভুল হয়ে যায়। ঠিক গুরু সামনে দাঁড়িয়ে বলছে যে কাজ তো করো, কিন্তু অ্যালার্টনেস বা সচেতনতাই তোমার কাজের উদ্দেশ্য, কাজ উদ্দেশ্য নয়। আমি যেন অনেকবার বলি, ভুল 500টা করো, দেখবো অ্যালার্ট কিনা ব্যক্তি। ভুল হয়ে যাবেই, যে কোনো জিনিসে ভুল হওয়া অন্য জিনিস, আর বিস্মৃত হওয়া অন্য জিনিস। তো গুরু যখন, আপনি যেটা বলছেন, তাতে গুরু কোনো সেবা দিয়েছে, তাতে ঠিক ভুল হলো, স্বাভাবিকভাবে হয়ে থাকে যেগুলো আশ্রমের প্যাটার্নে, তখনও একজন সদ্গুরুর উদ্দেশ্য থাকে ওই কাজের দরুন যে ক্ষতি তা নয়। গুরুর কাছে যে কোনো গুরু শব্দের একটি মাধ্যম, একটি আধার, সে খুব জীবন্ত নিজে, এবং আপনার মধ্যে সে জীবন্ততাকে দেখে। ওই যখন জীবন্ত অফস্কেট হয়, তখন সেটাকে অ্যাড্রেস করে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার হাতে ঘটিটা পড়ে গেছে, উদ্দেশ্য নয়, কেন পড়লো, সাধারণ কি এত টাকা আমার ক্ষতি করে দিলি, এটাই তো জগতের বিষয়, এই কাজটা করতে পারলে না, ওই কাজটা করতে পারলে না, প্রশ্নটা না প্রত্যেকের জার্নি, কারণ গুরু সে যে জার্নি করে করে গিয়েছে, ওই জার্নির প্রেক্ষিতেই সে দেখে। কিন্তু সে মূলত দেখে কি, এই ব্যক্তি তার ট্র্যাক থেকে সরছে কিনা। বুঝে যাচ্ছে বিষয়টা? সে তার যে মূল, যেই জন্য সবকিছু চেষ্টা করছে, এসে কর্ম করছে, ধ্যান করছে, বা অন্য যে কোনো প্র্যাকটিস করছে, অথবা নিজের জীবনে চলছে, বাড়িতেও যা চলছেন, সেই ক্ষেত্রে কিন্তু একই জিনিস। জগতের ক্ষেত্রে বা প্রকৃতির ক্ষেত্রে প্যাসিভ হয়ে যায়। এই জন্য শুরু করে কর্ম থেকে, প্রথমেই আসলে সেবা দেয়, এটা দেয়, সেটা দেয়। ব্যাপারটা কি বলুন তো, ওই অনেকটা ডাক্তারের মতো, ঠিক আছে, আপনি প্রথমে হোমিওপ্যাথি ডাক্তার দেখবেন, বলুন প্রথমে এই ওষুধটা চেক করুন, এইটা বন্ধ করুন, দেখি টেন্ডেন্সি কি, কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। ওর মধ্যে থেকে আসলে আমরা 500 কাজ করতে পারি, কিন্তু প্যাটার্ন আমাদের একটাই, ফেসেছি আমরা একটা জায়গাতেই, সেটা হলো আনকনসিয়াসনেস। কারণ উই আর কনসিয়াসনেস। তখন গুরু বলে তোমাকে দিনে 24 ঘন্টাতেই কর্মেই থাকতে হবে। তুমি কর্মের মধ্যে কর্মকে উদ্দেশ্য না করে তুমি সচেতনতা থেকে উদ্দেশ্য করো, ওটা রাখো, বাকি কর্মের ঠিক ভুল হতে থাকবে। এবং অদ্ভুত ব্যাপার, যখন সচেতন আপনি হন,
তখন এমনিতেই কর্ম সুন্দর হতে শুরু করে। এই জন্য আপনাকে একবার বলেছিলাম না, যে কি বলেছিলাম বলুন, যে আমাকে খুশি করার চেষ্টা করবেন না, কর্ম দিয়ে যে যান্ত্রিকতার কথা বলছিলাম, আমি বলছিলাম না যন্ত্র হয়ে যেতে পারে। সামনে নিজেকে দেখা, অবজেক্ট কনসার্ন হওয়া, এটা যন্ত্রের লক্ষণ। যন্ত্র আমি কি এটা বলে না। প্রথম জিনিস জেনে রাখবেন, যদি যন্ত্র হয়ে থাকেন প্রত্যেকেই, যারা এই আধ্যাত্মিক জীবনে প্রবেশ করছেন বা জীবনের গভীরে যেতে চাইছেন, তার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হবে যন্ত্রের আত্মজিজ্ঞাসা জাগে না। আপনি অনেক বড় অ্যাচিভমেন্ট করতে পারেন, যাই পেতে পারেন, যদি ভিতর থেকে নিজেকে পাওয়ার ইচ্ছা বা নিজেকে দেখার আনন্দ এটাকেই সার বলে অনুভবই হচ্ছে না, তাহলে আপনি যত ভালো কাজই করুন, সৌকাল ধর্ম অধর্ম, তা যান্ত্রিক হয়ে গেছে। যন্ত্র প্রশ্ন করে না, যন্ত্রের কোনো জিজ্ঞাসা নেই, ঠিক আছে? যন্ত্রের শান্তির কোনো আকুতি নেই, যন্ত্রের তৃপ্তির কোনো অভিপ্সা নেই। যদি এরম হয়ে যায় অথচ কাজ করছি, তাহলে যন্ত্র হয়ে গিয়েছে। তো যন্ত্র অবজেক্ট কনসার্ন হয় যখন কেউ আমাকে বা গুরুকে বা কর্মের মাধ্যমে ওটাকে পারফেক্ট করার চেষ্টা করছে, কর্মটাকে পারফেক্ট করার চেষ্টা করছে, কিন্তু ভুলে গেছে ওয়াই, ঠিক আছে? তা তখনই কিন্তু লোকে মনে করে যে তাহলে তো এটা, আমি একটু আগে প্রশ্ন নিজেই তুলেছিলাম যে সকাম হয়ে গেল। আজ্ঞে না, সকাম হলো না। নিজেকে পাওয়া সকাম নয়, একমাত্র নিষ্কামতা ওটাই, নিজেকে পেতে হবে। উনি বলছেন নিজেকে পাওয়া মানে কি? এর অর্থ হলো নিজের শান্ত স্বভাবে থাকাই নিজেকে পাওয়া। কালকে আমরা আলোচনা করছিলাম না, আনন্দ 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 কেবল, নিজেকে পাওয়াই তো আনন্দ। আমাদের স্বভাব আনন্দ মানে হুররে না, আমরা বারবার বলেছি, আনন্দ মানে হলো নিজের শান্ত এক পূর্ণতায় ভরে থাকা। আমরা ডিপ স্লিপ থেকে উঠে যেটা পাই ওকে আনন্দ বলে। এতক্ষণ ছিলাম না আমি, বা আমির কন্টেন্টগুলো ছিল না, মাত্র আমিই ছিলাম, কিন্তু আমার কিছু ছিল না। আমি যদি না থাকতাম সুষুপ্তিতে, তাহলে কে বললো যে আনন্দ আছি বা শান্ত ছিলাম? আমি তো ছিলাম। আমরা সুষুপ্তিতে মনে করি না মরে গেছিলাম, ঠিক আছে? কিন্তু আমরা কি বলি, মরার মতো ঘুমিয়েছি, ঠিক আছে? আর অতি সব থেকে বেশি আনন্দ, মরে গিয়ে যেন সব থেকে বেশি আনন্দ না। তার মানে আনন্দ কি? আনন্দ হলো আমার কন্টেন্ট না থাকা বা আমির কন্টেন্ট না থাকা। আমি তো থাকবেই, আমি তো শাশ্বত, ঠিক আছে? কন্টেন্ট যুক্ত আমি কি আমরা আমি বলি, কন্টেন্ট বিহীন আমি কি আমি বলতে আমরা অভ্যস্ত নই, তাই না? তো এই যে না ভুলে যাওয়া যে আমি আমার এই কন্টেন্টলেস আমি কি পেতে এসেছি, ঠিক আছে? যখনই এটা বিস্মৃত হয়ে যাবে, তখন কি হবে? অবজেক্ট কনসার্ন হয়ে যাবে। অবজেক্ট মানে কি? আমার গুরু, আমি তুষ্ট করব, আমি প্রশংসা পাবো। এই যশের কথা হলো, এই অবজেক্ট কনসার্ন যখন হয়ে যাবে, সে যশমুখী হয়ে যাবে। আমি সব থেকে ভালো শিষ্য। ভগবান বুদ্ধের বহু কাহিনী আছে যেখানে দেখা যায়। তো যখনই শুধুমাত্র নিজেকে পেতে এসেছি, নিজেকে পাওয়ার পথে হাঁটছি, মাধ্যম যাই হোক, উপায় যাই হোক, কর্ম যাই হোক, এসব গৌণ হয়ে গিয়েছে। আছে তো বটে, গুরুর কাজ করছি বা নিজের জীবনে চলছি, চাকরি করছি, হোয়াট এভার করছি, শুধুমাত্র এই আধ্যাত্মিক জীবন সৌকল আর গুরুর পথেই চলতে হবে তা নয়, ঠিক আছে? যা কিছুই করছি তার মধ্যে দুটো জিনিস, এক হলো আমি আর এক হলো অবজেক্ট। গুরু যে সব প্রকৃতিকে আমিমুখী করে দেয়। তুমি কেন বাসন মাজছো? নিজেকে পেতে। তুমি কেন বই পড়ছো? নিজেকে পেতে, ঠিক আছে? স্বামীজির ভাবে, বিবেকানন্দের ভাবে এটাই ছিল, ধ্যান করবি, বাজারে গিয়ে আলো বিক্রি করে আসবি। জীবন বিরোধী ছিলেন না, ঠিক আছে? তো এই জায়গাটা বোঝার, পুরো প্রকৃতি আমাদের আমিকে আমার মুখী করে। গুরু হলো সেই প্রকৃতি যে কর্মের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, যে কোনো উপায়ে আপনার আমারকে আমিমুখী করে দেবে। আর এটাই সব কিছুর কেন্দ্রীয় কোর উদ্দেশ্য। আমরা সব কিছুর মাধ্যমে আমিকেই খুঁজছি, আর পুরো জগৎ আমাদেরকে আমার দিচ্ছে। আমার কি আছে? আপনাদের টাকা থাকলে কি হবে, গাড়ি থাকলে কি হবে, আশ্রম থাকলে কি হবে, গুরু থাকলে কি হবে? আমার আছে। কিন্তু গুরুর ডেফিনেশনই আলাদা। গুরু যে আমারগুলোকে আমিতে নিয়ে যাচ্ছে। আপনার কাছে আমার তো থাকবেই, না জীবন চলবে না, ঠিক আছে? অনুভব থাকবে আমার সত্তা। এই যেই সত্তা সবসময় বলে এই সব আমারগুলো আমির সহায়ক হবে, বুঝে যাচ্ছে? এইটুকুনি গুরু করে দেয় যখন বলে গুরু কোনো কাজ করো, সেবা করো। কারণ এইগুলোই তুমি বাইরে করবে, জীবনে করবে।
আমি তো দেহ ছেড়ে চলে যাব, ঠিক আছে, উদাহরণ বলছি এটা, কিন্তু তোমাকে সেই দিনকেও কি করতে হবে, পড়াশোনা করতে হবে, বাজারে যেতে হবে, এগুলো তোমার জীবনের পার্ট পার্সেল হয়ে থাকবে, আমার এগুলো, ঠিক আছে। এইগুলো যেন এমন হয়, এই জন্য সৎসঙ্গ বলা হয়। সঙ্গ তো করতেই হবে, সৎ যেন থাকে, যেন ভুলে না যায় কিছু, যে সব কিছুর মাধ্যমে আমি কেই খুঁজছি। তখন তার মধ্যে ন্যাচারাল ফিল্টার বা বিবেক প্রতিষ্ঠিত হয়, যে এইবারে সেই আমারগুলোই জীবনে রাখবো, যা আমি থেকে সরিয়ে না দেয়, অথবা ততটাই রাখবো যতটা আমি নিজেকে না ভুলি। এই হলো স্বাভাবিক সন্তুলন, শিব শক্তির মিলন। আমার হলো শক্তি বহু, আর আমি হলাম শিব। পুরো জগৎ বলবে কি শিবকে শক্তিমুখী করছে, বহু করে দিচ্ছে। গুরু বলছে শক্তিকে শিবমুখী করো, বুঝে যাচ্ছে। আর গুরুকে, গুরুও শক্তি, গুরু শক্তি বলি না আমরা, গুরুও শক্তি, কিন্তু এই শক্তির মধ্যেই, আমার মধ্যেই এমন একটা আমার, ঠিক আছে, যে আপনাকে বাকি সব আমার ছাড়িয়ে দিয়ে, ওই জন্য বললাম উপযুক্ত বড় মাধ্যম, ঠিক শিবের কাছে পৌঁছিয়ে দেয়। কিন্তু শেষে একেও সরতে হবে। শিব শক্তির মিলন হয়ে গেলে না সব শিব থাকবে না শক্তি থাকবে, বা বলতে পারেন এমনভাবে নিরবয়ব নিরাকার শিবই থাকবে। গুরু শেষে বলবে এবার আমাকেও ছাড়ো, অনেক হয়েছে। বাটিতে পায়েস ঢাললো, রূপোর চামচ সোনার চামচ দিয়ে মুখে নিল, এবার চামচ বলবে এবার আমাকে ছাড়ো, আমার পারপাস সলভ, তোমার জীব অবধি আমি খাবার পৌঁছে দিয়েছি, আর বাকিকে ডাইজেস্ট করার ক্ষমতা তোমারই আছে। আমি তোমাকে দেখিয়ে দিয়েছি তুমি কে, ঠিক আছে, দেখিয়ে দিয়েছি মানে আমি তোমার সামনে আয়না ধরেছি, তুমি বুঝতে পেরেছো কি, আমার আর প্রয়োজন নেই। নাহলে তুমি আমার সাথে গল্প জুড়ে দেবে, এবারে দেখো আমায় কেমন দেখতে, আমায় ভালো দেখতে মন্দ দেখতে, আর কেউ নেই, তুমি আছো আর তোমার প্রতিবিম্ব আছে, শিব আছে আর শক্তি আছে। এবার একে প্রতিবিম্বের দিকে তাকাও আর নিজেকে সাজাও, তোমার হাতে তোমার জীবন। বুঝে যাচ্ছে বিষয়টা? আমি আমি সেবা করছি, সেবা করতে করতে আমার যে আনন্দ হচ্ছে, এটাই সেই আমার আনন্দ। একদম, কোনো কিছুর জন্য আমি সেবাটাই আমি হয়ে গেছি। সেবাতে কি হয়, সেবাতে যখন আপনাকে ভাবার সুযোগ দেওয়া হয় না, ডু ইট, এই যে আপনার চিন্তার বিরাম হলো, এটা আপনি আপনার সত্তাকেই পেলেন, শুধু সেবাতে না, যে কোনো কর্মে যখন আমরা ডুবে করি আমাদের আনন্দ হয়। কেন? কারণ আমরা আমাদেরকে ফিরে পাই। আর আমি কি বললাম, যন্ত্রও তো এমন করতে পারে, তাই না? কিন্তু যন্ত্রের কখনো নিজেকে পাওয়ার অনুভব হবে না। যন্ত্র কখনো ওই বললাম আত্মজিজ্ঞাসা বা আত্মতৃপ্তি লাভ করে না। রোবট উঠে বলবে না বাহ কি একটা পূর্ণতার অনুভব করছি, আপনার থেকে 500 গুণ কাজ করে দেবে এআই এর ভবিষ্যতে, কিন্তু এটা অধরা থাকবে। তো এই জায়গাটাই গুরুর কাজ। গুরু কখনো বলবে না তুমি আমার সেবা করছো, এখানে কাজ করছো ভালো কাজ, যেভাবে সম্প্রদায়গুলো বলে এটা পুণ্য কাজ, এটা ওটা সেটা, এগুলি খুব, আমি এগুলো মিসগাইডই বলবো। কিন্তু ঠিক আছে, প্রকৃতিতে বিভিন্ন রকমের পথ আছে, তার বিভিন্ন মত আছে। গুরু শব্দই এটা যে তুমি তোমাকে পাও, তুমি সব অবলম্বন শূন্য হও। কর্মের মাধ্যমেও গুরু ওটাই চেষ্টা করছে, যে কোনোভাবে বলছে, যেটা বলা হলো আজ্ঞাবহ হন, আজ্ঞাবহতায় কি হয়, আত্মবহতা হয় না, নিজেকে বয়ে বয়ে বেড়ানো হবে না। আমাকে যে কোনো মাধ্যম, গুরুও মাধ্যম, আজ্ঞা হলো মাধ্যম, যেখানে দুটোই হতে পারে, কিন্তু চরম উন্নতি চরম অবনতি, যন্ত্র হয়ে যাওয়া চরম অবনতি, আমাকে যা বলেছে আমি করে দিয়েছি। আর ওই পুরো ডুবে করা, এখানে কিন্তু সূত্র আমি পুরো ধরাতে পারবো না, এটা নিজে অনুভব, কারণ আমাকেও ভগবান সেই অধিকার দেয়নি আমি কাউকে অনুভব করিয়ে দিতে পারি, ওটা নিজেরই হবে। তো ওইখান থেকেই বিন্দুতে ঘুরে যেতে পারে। আজ্ঞার মধ্যে করে যদি দেখেন যে সহজ আনন্দ শান্তিকে উপলব্ধ হচ্ছেন, কিন্তু মাথায় রাখবেন বিলিভের মাধ্যমে এটা হতে পারে। আমি বিশ্বাস করি এটা পুণ্যভূমি, আমি বিশ্বাস করি গুরুর উপর নির্ভর করা ভালো, এটাও কিন্তু আপনি কোনো না কোনোভাবে কিছুর উপর নির্ভর করছেন। বিশ্বাস মানে নির্ভর, গুরু নির্ভর করায় না। গুরু বলছে, এই জন্য বলা হয় যা বলবো তাই করতে রাজি থাকো, ঠিক আছে। অর্থাৎ জীবনের প্রত্যেক ভঙ্গিমার মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার অভ্যাস করো, কারণ জীবন তো ভঙ্গিমা নিয়ে আসবে, নিজেকে হারিয়ে যেও না কোনোভাবে। এই জন্য ফ্রিকোয়েন্ট দেখা যায় যে পরবর্তীকালে আমাকে তো দেখবে আমি চেঞ্জ করি, এটা ওটা এটা ওটা সেটা, এটা করে যে ওটা করতে পারবে না, উদাহরণ বলছি, বা এটার সাথে যার ওটার প্রেফারেন্স এসে যাবে, সে স্টাক হচ্ছে কোনোভাবে। বেশিক্ষণ ধ্যান করতে কারোর ভালো লাগে, আমি তোকে বলেছিলাম, মন সাপোর্ট খুঁজছে, এবারে একটা পশ্চারের উপর ধ্যান নির্ভর হয়ে পড়ছে, এবার নাচাবে, এইবারে এই জীবনে অন্য কিছু আসলে বিরক্ত হতে শুরু করবে। কিন্তু জীবন তো একঘেয়ে নয়, জীবন তো সবসময় তোমাকে 5 ঘন্টা সময় দেবে না,
তাই না? আবার এতেও আছে, বসে ধ্যানেতেও, বসে জপেতেও আছে, জীবন অনেক সময়ও দেবে। গুরু বলবে জপও করো, কাজও করো। স্বামী বিবেকানন্দের এই ভাবটি ছিল। তো আজ্ঞাবহতার মানে বুঝতে হবে, আজ্ঞাবহতা মানে কোনোভাবে নিজেকে না বয়ে যাওয়া, নিজের যে সারফেস, নিজের যে প্রকৃতি, নিজের উপরের যে হাওয়াগুলো আমাদের গঠন করছে প্রত্যেক মুহূর্তে, তাই না, ওটাতে, এই যে আমাদের এখন ঠান্ডা লাগছে, কারণ বাইরে ঠান্ডা, আমাদের কিন্তু ঠান্ডা লাগে না, আমাদের একটা ন্যাচারাল সন্তুলিত টেম্পারেচার আছে, ওর প্রেক্ষিতে ঠান্ডা লাগছে। তাহলে আমি যদি বলি যে এই মুহূর্তে ঠান্ডা লাগে আমার স্বভাব, আমি ভুল বললাম। বা গরমের সময় যদি বলি গরম লাগে আমার স্বভাব, আমি ভুল বললাম। সন্তুলন আমার স্বভাব, কিন্তু আমাদের চট করে উপরে মনে হয় কি এটাই আমার স্বভাব, ওটাই আমার স্বভাব, এটা আমার ভালো লাগছে, ওটা আমার ভালো লাগছে না। কিন্তু সময় বয়ে যায়, ধরুন বয়স বয়ে যায়, আমাদের মানসিক স্থিতি, যে কোনো একটা এলিমেন্ট প্রকৃতির বদলে যাবে, এবং তার সাথে সাথে আমাদের এই যে নিজেকে দেওয়া পরিচয়গুলো বদলে যাবে, তাই না? তো এর থেকে ছাড়িয়ে আনার জন্য, এর মধ্যে স্টাক করে গিয়ে যেন জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো নিয়ে যারা ফেসে না যায়, তখন গুরু বলে যেটা বলছি ওটা করো। বড় কারুণিক হয় গুরু, যে কোনো সদ্গুরু বড় কারুণিক হয়, সে দেখে নেয় যে না এ আটকে যাবে। তা গুরুর উদ্দেশ্য এই নয় যে করানো বা কিছু আদেশ দেওয়া, গুরু আদেশ দেয় না, গুরু আপনার সারফেস লেভেলের সাথে যাতে আপনি আটকে না যান তার ব্যবস্থাটা রাখে না, কোনোভাবে যেন তুমি ইভেন আমাতেও আটকিও না, সেটা শেষে।